আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আপনাদের সাথে 45 বিসিএস এর ম্যাথের অংশটুকু সমাধান নিয়ে আলোচনা করব। আমরা এর আগেও আপনাদেরকে 45 দেখিয়েছি, আজকে 44 দেখাচ্ছি, নেক্সট ক্লাসে আমরা 43 দেখাবো। এভাবে আমরা ধারাবাহিকভাবে 10তম বিসিএস পর্যন্ত যে ম্যাথগুলো এসেছে সবগুলো ম্যাথের সলভ আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে দিয়ে যাব। তো যারা প্রাইমারি এবং এনটিআরসির পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের জন্য এটা আসলে খুবই ইফেক্টিভ হবে। সেখান থেকেই, সেই ধারণা থেকে এটা করা। আসেন তাহলে আমরা শুরু করি, আর কথা না বাড়িয়ে আমরা দেখি এখানে প্রথমে কি আছে। প্রথমে যে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি এখানে, সেটা হচ্ছে একটি অসমতার কোয়েশ্চেন, তাই না? এখানে মডুলাস অফ 3x + 2 < 7, এটার ভ্যালুটা কত হবে সেটা জানতে চাওয়া হয়েছে। ফার্স্ট অফ অল আপনাকে মডুলাসের ভ্যালুটা কিভাবে, মডুলাসটাকে কিভাবে উঠাতে হয় সেটা জানতে হবে। ধরেন এখানে মডুলাস অফ x < a যদি থাকে, তাহলে সূত্রটা এরকম যে এখানে লেস দেন সাইন আছে, আপনি উভয় পাশে লেস দেন সাইন দিয়ে এখানে এক্সট্রা রাখেন, আর এইখানে যে রাশিটা আছে ধনাত্মক a আছে, আর তার বিপরীত বাম পাশে ঋণাত্মক a দিয়ে দিবেন, তাহলে এই মডুলাস সাইনটা উঠে যাবে। ঠিক একইভাবে আমরা এই সূত্রের আদলে এই কোশ্চেনটাও করে, এখানে কি বলছে দেখেন, 3x + 2 মডুলাস < 7। এবার তাহলে কি করতে পারি আমরা, 3x + 2 এখানে পজিটিভ 7, এখানে নেগেটিভ 7 হবে। এবার আমাদের কার মান বের করতে হবে, x এর মান। তো x এর সাথে প্লাস মাইনাস আকারে যেগুলো আছে এগুলোকে সরাতে হবে, তার মানে +2 সরাতে হবে। তাহলে সবগুলো পক্ষে -2 করে দিব, তাহলে এখানে -7 আছে, আরো -2 করে দিলাম। এখানে থাকবে হচ্ছে 3x, প্লাস মাইনাসে 2টা কাটা যাবে, এখানে 7 - 2। এবার আমাদের ক্যালকুলেশন করলে এখানে -9 এখানে 3x এখানে বিয়োগ করলে হবে কত, 5। এখন আসেন x এর ভ্যালু বের করব, তাহলে 3টাকে আমার সরাইতে হবে, তাহলে সবগুলো পক্ষে আমরা কি করব, 3 দ্বারা ভাগ করে দেব। তাহলে 3 দ্বারা যদি ভাগ করে দেই, তাহলে এখানে দেখেন 3 কাটা যাবে, <5 ডিভাইডেড এখানে কি হবে, 3 দিয়ে ভাগ হয়ে গেল, 3 3 কত, 9, তার মানে -3x, এখানে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে -3 x < 5/3। ইয়েস, আমাদের আনসারটা আসলে তাহলে কি হবে, অপশন ক হবে। ওকে, আসেন তাহলে আমরা নেক্সটে দেখি কি আছে। নেক্সট যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এখানে 6x² bc এবং 4a³ b² c² এর সংখ্যা সহগের গসাগু বের করতে বলা হয়েছে। তাহলে খেয়াল করে দেখেন, 6a² bc এই প্রথম পদ, আর দ্বিতীয় পদ হচ্ছে 4a³ b² এবং c²। এখানে সাংখ্যিক সহগের কথা যদি বলি, সংখ্যা সহগ, তাহলে এখানে হচ্ছে 6 আর এখানে হচ্ছে কত, 4। তার মানে 6 এবং 4 এর গসাগু যদি আমরা বের করি 3 আর এখানে 2, তার মানে একমাত্র কমন উৎপাদক কি, 2। তাহলে এদের গসাগু যেটা আসছে সেটা হচ্ছে 2, কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমাদের অপশনে সেই 2টা নেই, তার মানে অপশন ঘ হচ্ছে আমাদের আনসার, কোনোটিই নয়। এবার আসেন আমরা নেক্সট দেখি কি বলছে। নেক্সট একটা লগারিদমের কোশ্চেন দেখতে পাচ্ছি, দেখেন এখানে কি বলছে, 2 * log 10 ভিত্তিক 5 প্লাস log 10 ভিত্তিক 36 মাইনাস log 10 ভিত্তিক 9। এখন আমরা লগারিদমের একটা সূত্র জানি, সেটা কি, ধরেন log a ভিত্তিক b টু দি পাওয়ার m যদি হয়, তাহলে m টা বাম পাশে এসে গুণ হয়ে যায়, log a ভিত্তিক b। এটাকে আমি কি চাইলে আবার এইভাবে লিখতে পারি না, m টাকে আবার ওই আর্গুমেন্ট b এর উপরে নিয়ে যেতে পারি, log a ভিত্তিক b টু দি পাওয়ার m লেখা যায়। ঠিক সেই সুবাদে আমরা এখানে এই কাজটা করতে পারি কিনা, এই 2টাকেই 5 এর উপরে নিয়ে যাই পরবর্তী লাইনে। তাহলে আমরা বলতে পারি log 10 ভিত্তিক 5² প্লাস এখানে log 10 ভিত্তিক 36 মাইনাস log 10 ভিত্তিক 9। এবার আমরা লগের আরেকটা সূত্র জানি, বেস যদি সেম হয় তাহলে যোগের বেলা পাওয়ার এখানে আর্গুমেন্ট গুলো গুণ হবে আর বিয়োগের বেলা ভাগ হবে। তাহলে আমরা log 10 টাকে যদি log 10 ভিত্তিকটাকে যদি কমন নিয়ে নেই, তাহলে 5 5 এখানে কত হবে, 25। তাহলে এই অংশটা হবে 25, আর প্লাসের জন্য গুণ, এখানে কত 36, আর মাইনাসের জন্য কি ভাগ, আর্গুমেন্টটা 9, নিচে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এবার 4 নং কত, 36, 4 25 কত, 100। এটা ক্যালকুলেশন করলে আমরা কি পাবো, 10 ভিত্তিক 100। আমরা জানি লগের ভিত্তি আর্গুমেন্ট কেমন ভাবে ভাঙতে হবে, লগের ভিত্তি যা তার একে, লগের ভিত্তি যেহেতু 10, তাহলে 100 কে 10 ভিত্তি করে ভাঙতে হবে। তাহলে সেটা কিভাবে ভাঙতে পারি, 10², আর এখানে আর্গুমেন্টের পাওয়ার যেটা সেটি আসলে আলটিমেটলি আনসার হয়। কেন হয় খেয়াল করে দেখেন, আমরা তার পরবর্তীতে লিখতে পারি যেটা, সেটা হচ্ছে এটা 2টাই পাশে গুণ হয়ে যাবে, আর log
10 ভিত্তিক 10, অতএব 2 ইন্টু 1, কারণ আমরা জানি লগ ভিত্তি এবং আর্গুমেন্ট সেম হয়ে গেলে তার মান কি হয় 1 হয়। ইয়েস, তাহলে আমরা আনসারটা কি পাচ্ছি 2। তাহলে আমাদের আনসারটা কি হবে এখানে হয়ে যাবে 2। যারা একটু অ্যাডভান্স ক্যালকুলেশন করতে জানেন, ভিত্তি যেহেতু সেম, এখানে প্লাস তার মানে মাইনাস হয়ে যাবে, এটা ভাগ হয়ে যাবে, আর এই 5 এখানে 2 হয়ে যাবে, তাহলে 25 এখানে আছে, চিন্তা করবেন 25 আর এখানে কত 36, ভাগ দিবেন কত 9 দিয়া, তার মানে কত আসছে 100 যদি হয় আর তার ভিত্তি যদি 10 হয় তাহলে আনসার 2 হবে। যারা অ্যাডভান্স তারা এভাবে করতে পারেন চাইলে। পরে দেখেন কি বলছে, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা কত লাভ বা ক্ষতি আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা এভাবে চিন্তা করি, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ, সাপোজ বিক্রয় মূল্যটাকে যদি x বলি তাহলে তার দ্বিগুণ কি হবে ক্রয় মূল্য, সেটা কি হবে 2x হবে। তাহলে কি দেখা যাচ্ছে, ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য কি কম, তার মানে নিশ্চয়ই আমার কি হয়েছে ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতিটা আমরা কিভাবে বের করি, ক্ষতি সমান ক্রয় মাইনাস বিক্রয়, তার মানে আমার ক্ষতি হচ্ছে কত x। কিন্তু আমাদের কাছে যেটা জানতে চাইছে সেটা কি পার্সেন্টেজে প্রকাশ করতে বলছে, তাহলে ক্ষতির পার্সেন্টেজটা কি হবে, নিচে হবে ক্রয় মূল্য কত 2x আর ক্ষতি হচ্ছে কত x, পার্সেন্টেজে প্রকাশ করতে বলছে তাই 100 দ্বারা ভাগ করে দিব, তার মানে আমরা বলতে পারি 50% কি ক্ষতি। কেমন? ওকে, আসেন তাহলে পরে দেখি কি বলছে। নেক্সট, যদি -5 তারপর p তারপর কি বলছে q তারপর 16 সমান্তর অনুক্রম থেকে থাকে, তাহলে এটা যদি সমান্তর অনুক্রম হয়ে থাকে তাহলে p এবং q এর মান কত আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। দেখেন এই ধরনের কোশ্চেনগুলো আসলে অপশন টেস্ট করাটাই সবচেয়ে পারফেক্ট বলে মনে হচ্ছে। অপশন এতে দেখেন কি আছে 2 এবং আমরা 9 দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি যদি এইটার মান p এর মান 2 বসাই, কেমন, তাহলে এদের পার্থক্যটা কত আসে? আমরা পার্থক্য যেটা পাই সেটা হচ্ছে 2 মাইনাস কত হবে 5, তার মানে এখানে যেটা আসতেছে আমাদের 2 থেকে যদি -5 করি -5, তাহলে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 2 প্লাস 5, তার মানে কত 7। আচ্ছা, তার মানে আমি যদি p এর মানটা 2 ধরি তাহলে পার্থক্যটা 7 হয়। এবার q এর মানটা কি 9 ধরে দেখি, তো 9 ধরে দেখি পার্থক্য কত আসে। তার মানে এই দুইটার পার্থক্য যদি করি তাহলে পরপথ মাইনাস পূর্বপথ, দ্যাট মিন্স 9 মাইনাস কত 2, আমরা পার্থক্য কত পাচ্ছি 7। ইয়েস, এখানেও পার্থক্য 7 আসছে, এখানেও 7 আসছে, তাহলে आंसर হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এইখানে আমরা q এর ভ্যালুটাকে যদি 9 কনসিডার করি তাহলে 9 এবং 16, তাহলে এইবার পার্থক্য দেখেন 16 মাইনাস কত 9, ইয়েস 7 পার্থক্য পাচ্ছি। তার মানে আমরা অপশন টেস্ট করে কিন্তু আনসারটা বলে দিতে পারি 2 এবং 9 হচ্ছে PQ এর ভ্যালু। তার মানে আমরা যদি তা না করতে চাই তাহলে এটাকে সমান্তর ধারা মনে করে ওইভাবে কাজ করলেও আমাদের কি একই রেজাল্ট আসবে। যাই হোক, এটা যেহেতু সমান্তর অনুক্রম আমরা ধারা দিয়ে ওইভাবে আর না দেখাই, এভাবে দেখিয়ে দিলাম। পরে আসি কি বলছে, I এখানে দেখতে পাচ্ছি I ইনভার্স 49, তার মানে এটা আসলে ইমাজিনারি নাম্বার, ঠিক আছে। এটা যারা নন সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য একটু বেশ কঠিন হয়ে যেতে পারে, আর্টস এবং সায়েন্সের কমার্সের স্টুডেন্টের জন্য এই জিনিসটা একদমই নতুন। এগুলো একদম সায়েন্সের স্টুডেন্টকে আসলে কি করে বেশি পরিমাণে সহযোগিতা করে এই টাইপের কোশ্চেন গুলো। এই জিনিসটা একটু খেয়াল করে দেখেন তো, x স্কয়ার প্লাস 1 ইকুয়াল যদি 0 হয় তাহলে আমরা এটাকে কি বলতে পারি যে x স্কয়ার ইকুয়াল -1। আচ্ছা, এটা কি কিছুটা আজব না, মানে বাস্তবতার বাহিরে মনে হচ্ছে কিনা যে জগতে এমন কোন সংখ্যা পাবেন যাকে বর্গ করলে নেগেটিভ রেজাল্ট দেয়। দেখেন তো, আপনি যদি বলেন ভাই -1 কে বড় করলে কি ভাই +1 আসতেছে, আপনি -2 কে বড় করেন কি -2 ইনটু -2, তাই তো বোঝায়। তার মানে কি -2 মানে +4, তার মানে পৃথিবীতে এমন কোন অস্তিত্ব নাই, এমন কোন সংখ্যা যেটাকে আসলে কি বর্গ করলে নেগেটিভ ফিগার আসে। তাহলে এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি যে x সমান প্লাস মাইনাস স্কয়ার রুট -1। এখন এই টার্মটাকে গণিতবিদরা, এই যে মাইনাস স্কয়ার রুট -1, এই টার্মটাকে গণিতবিদরা ইমাজিনারি নাম্বার বলতেছে। ইমাজিনারি নাম্বারের i দ্বারা ইন্ডিকেট করা হচ্ছে। তাহলে i এর ভ্যালু কত -1। আচ্ছা, এবার যদি i টাকে আমরা স্কয়ার করে দেই তাহলে কি দাঁড়ায়, তার মানে উভয় পাশে আমরা বর্গ করে দিচ্ছি, তাহলে স্কয়ার রুটে কাটা গিয়ে আমরা এখানে i স্কয়ারের একটা ভ্যালু পাচ্ছি, সেটা কত -1, ঠিক আছে। আচ্ছা, i স্কয়ারের ভ্যালু যদি -1 হয় তাহলে i কিউবের ভ্যালুটা কি হয়, i কিউবটাকে এভাবে লেখা যায় না যে i স্কয়ার ইনটু i, তার মানে i স্কয়ারের ভ্যালু কত -1 আর ইনটু কি i, তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি যে i কিউব
এর ভ্যালুটা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে মাইনাস আই। এবার আরেকটা মজার ব্যাপার দেখেন, সেটা হচ্ছে আমরা যদি এখানে এইটা বলি যে আই টু দি পাওয়ার 4 এর ভ্যালু, তাহলে কি হবে? খেয়াল করে দেখেন, আই টু দি পাওয়ার 4 টাকে আমরা এভাবে লিখতে পারি না যে আই কিউব ইনটু আই লেখা যায়। আচ্ছা খেয়াল করে দেখেন তো, আই কিউবের মান কি পাইছি আমরা? আই কিউবের মান আমরা যেটা পেয়েছি, আচ্ছা এটা কিন্তু এভাবে ভাঙে লেখা যায়, এভাবে দরকার কি, আমরা এটা এভাবে লিখতে পারি না যে আই স্কোয়ার ইনটু আই স্কোয়ার, যেটা কিনা আরো ইজি হয়ে যায়। আই স্কোয়ারের ভ্যালুটা কত পাইছি? আই স্কোয়ারের ভ্যালুটা আমরা পেয়েছি -1। তাহলে এখানে -1 ইনটু -1, তার মানে কি দাঁড়ায়? +1। আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি যে আই টু দি পাওয়ার 4 এর ভ্যালু তাহলে কত বলা যায়? 1। মজার ব্যাপার হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা, এখান থেকে কিন্তু বিসিএস বা অন্যান্য জায়গায় প্রশ্ন এসে থাকে। তাহলে একটু এভাবে চিন্তা করেন তো, আই এর উপর যে কোনো 4 এর গুণিতক পাওয়ার যদি হয়, 4 এর গুণিতক পাওয়ার আমি যদি 12 বলি, তাহলে তার মান কি হবে? 1 হবে। আমরা যদি ধরেন এরকম বলি 4 4 16 যদি বলি, তাও তার মান কি হবে? 1। মানে 4 এর গুণিতক যাই হোক আই এর উপর, তার মান অলওয়েজ কি হবে? 1 হবে। যেমন আমি যদি বলি হ্যাঁ 4 12 কত 48, মানে আই টু দি পাওয়ার 48 যদি বলি, তাহলেও তার মান কি হবে? 1 হবে। এই জিনিসটা একটু মাথায় রাখেন, ঠিক আছে? এই জিনিসটা আমরা একটু আলাদা করে চিন্তা করি। এবার আসেন আমরা এই ক্যালকুলেশনটা করতে যাই। এই জায়গাটাকে যেটা দেখতে পাচ্ছি, এটাকে আমাদের সূচকের আরেকটা জায়গাতে নিয়ে আসতে হবে। মানে এ ইনভার্স সাইন, এটার ভ্যালুটা কি হয়? এই ইনভার্স সাইনের জন্য আমরা এখানে একটা 1 বলি, আর বাকি অংশটুকু এ টু দি পাওয়ার n 1 এর নিচে হর পজিশনে চলে যায়। ঠিক একইভাবে এইটাকে আমরা এটা লিখতে পারি না যে ইনভার্স সাইনের জন্য এখানে 1 আর পুরো আই টু দি পাওয়ার 49 নিচে চলে যাক। এবার আসেন আমরা 1 ডিভাইডেড এই আয়ের উপর পাওয়ারটা যাই থাকুক, তাকে আমি যে করেই হোক কোনোভাবে 4 এর গুণিতক বানাইতে পারি কিনা, এমনটা চিন্তা করে দেখেন তো। আচ্ছা আমরা কি এটা লিখতে পারি না যে আই 49 কে ভেঙে 48 প্লাস 1 এমন করে লেখা যায় নিশ্চয়ই? হ্যাঁ, তাহলে এটা কি আরেকটু ভেঙে এভাবে লেখা যায় যে 1 বাই আমরা এভাবে লিখলাম যে আই টু দি পাওয়ার 48 ইনটু আই টু দি পাওয়ার 1, কারণ আমরা জানি সেম বেস থাকলে গুণের বেলা পাওয়ার গুলো কি হয়? যোগ হয়। এবার মজার ব্যাপারটা দেখেন, আমরা আই টু দি পাওয়ার 48 টাকে কেন আলাদা করেছিলাম? কারণ একটাই, 4 এর গুণিতক করা এবং তার মান 1 বসিয়ে দেওয়া। তাহলে এখানে আমাদের উপরে কি ছিল? 1, আর আই টু দি পাওয়ার 48 এর মান হবে কি? 1 কিন্তু আমার এখানে কি আছে? অনলি নিচে আই আছে। তাহলে আমরা কি বলতে পারি? 1 বাই আই, তাই না? আচ্ছা খেয়াল করে দেখেন তো, 1 এর একটা ভ্যালু আমরা কি পেয়েছিলাম? 1 এর ভ্যালু কোথায় আছে? 1 এর ভ্যালু, 1 এর রিপ্লেসমেন্টে আসলে আমরা কি লিখতে পারি? 1 এর রিপ্লেসমেন্টে আমাদের 1 এর রিপ্লেসমেন্টে আই টু দি পাওয়ার 4 লিখতে পারি, তাই না? তার মানে 1 না লিখে আমরা আই টু দি পাওয়ার 4 লিখি। প্রশ্ন হতে পারে কেন? কারণ নিচে একটা আই অপেক্ষা করতেছে, তার মানে এখানেও কি আমার আই। এবার সূচকের নিয়ম অনুযায়ী আমরা একটু ক্যালকুলেশন করি। বেস যদি সেম থাকে, ভাগের বেলা পাওয়ার গুলো কি হয়? ভাগের বেলা পাওয়ার গুলো বিয়োগ হয়। তার মানে 4 মাইনাস 1, তাহলে কি দাঁড়াচ্ছে? যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আই কিউব দাঁড়াচ্ছে। এবার আপনাদের মনে পড়ে কিনা এই যে আই কিউব, এটার ভ্যালু কত? আই কিউবের ভ্যালু হচ্ছে মাইনাস আই। তাহলে আমরা এখানে কি বসাই দিতে পারি? মাইনাস আই বসাই দিতে পারি। তার মানে এটার আনসার হিসাবে আমরা কি কাউন্ট করতে পারি, এইটা বুঝতে পেরেছেন কিনা? আনসার হিসাবে আমরা বলতে পারি হচ্ছে মাইনাস আই। তাহলে আমাদের আনসারটা কি হবে? আমাদের আনসারটা হবে হচ্ছে মাইনাস আই। তাহলে সেটা কোথায় আছে মাইনাস আই? আমরা অপশন কোতে দেখতে পাচ্ছি মাইনাস আই। আশা করি বিষয়টা ক্লিয়ার। একটু জটিল ছিল, তাই আমি একটু ভেঙে চুরে কথা বললাম। আসলে আমরা পরে দেখি কি আছে। এরপরে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে 18 এবং 72 এর গুণোত্ত গড় কোনটি? খুবই কনসেপচুয়াল কোয়েশ্চেন। যারা এই বিষয়গুলো না বুঝেন, ভেঙে চুরে না পড়ছেন, বেসিক ক্যালকুলেশন করে, তারা এই জিনিসগুলো খুব সহজে অনুধাবন করতে পারবেন না, মানে খুব দ্রুত ক্যালকুলেশন করতে পারবেন না। গুণোত্তর গড় বলতে কি বোঝায়? আগে গুণোত্তর ধারা বুঝতে হবে। আমরা জানি গুণোত্তর ধারা হচ্ছে একটি নির্দিষ্ট সংখ্যা গুণ করে করে সামনের দিকে যাবে, অথবা পরপদ ভাগ পূর্বপদ এর অনুপাতটা, ভাগফলটা পরস্পর কি থাকবে? সমান থাকবে। তাহলে আমরা একটু চিন্তা করি, একটু আউট অফ দ্য বক্স চিন্তা করি যে এই 18 সাথে কত গুণ করা যেতে পারে? 18 সাথে কত গুণ করা যেতে পারে? গুণ করে এখানে পাচ্ছি কি দেখি, এরকম কিছু পাওয়া যাচ্ছে কিনা। 18 সাথে আমরা যদি 3 গুণ করি, দেখেন তো 3 গুণ করলে 3 18 কত হয়? 36। দেখেন তিনটা সংখ্যার মধ্যে সংখ্যাটা 36, এটাই হচ্ছে গুণোত্তর গড়। আচ্ছা তাহলে আমরা এই 36 কে যদি 3 গুণ করি 72 পাই কিনা, তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। 36 3 36 এ কত?
3 36 না, আমরা আসলে 3 দিয়ে গুণ না, 18 দিয়ে 3 দিয়ে গুণ করলে তো 36 হয় না, এখানে হবে হচ্ছে আসলে 18 দুগুণে 36। আমি বলেছি একটা, লিখে ফেলেছি, সরি। তার মানে আমরা এই যে এই গড়ের তৃতীয় সংখ্যাটা, আমরা এটা চিন্তা করি 18 সাথে কত গুণ করা যায়, আমরা গুণ করলাম হচ্ছে 2, তাহলে কত হয় 36। আবার এই 36 সাথে যদি 2 গুণ করি, তাহলে খেয়াল করে দেখেন তো 36 সাথে 2 গুণ করে কি আমরা 72 পেয়েছি কিনা? ইয়েস। তার মানে আমরা এই 18 এবং 72 মধ্যের সংখ্যাটাই হচ্ছে তার গুণোত্তর গড়, আর সেটা হচ্ছে কত? 36। এখন আপনি যদি মনে করেন এভাবে না করে একদম গুণোত্তর ধারার মতো করে করতে চান, আপনি সেটাও করতে পারেন। এখানে আপনার প্রথম পদটা হচ্ছে কত? 18, ফাইন। আর আপনার প্রথম, দ্বিতীয়, তৃতীয় পদটা হচ্ছে কত? a r টু দি পাওয়ার 3 - 1 তৃতীয় পদ, আর তার মান কত? 72। এবার আপনি ক্যালকুলেশন করে দেখেন, আপনার এখানে এর মান কত? 18, আর এখানে ইন্টু আর স্কোয়ার সমান কত? 72। তাহলে আপনি যদি এখানে ক্যালকুলেশন করেন 18 দিয়ে কাটলে 4 18 72, দ্যাট মিন্স আর স্কোয়ারের ভ্যালুটা পাচ্ছেন 4, আর আর এর ভ্যালুটা পাচ্ছেন কত? 2। আপনি কিন্তু এখানে রেশিওটা 2 পেয়ে গেলেন। এবার 2 নাম্বার পদ, তার মানে 2 নাম্বার পদের সূত্রটা কি? গুণোত্তর ধারার a r টু দি পাওয়ার 2 - 1, ঠিক আছে? আর গুণোত্তর ধারার সমান, গুণোত্তর ধারার n তম পদের সূত্র হলো a r টু দি পাওয়ার n - 1। তার মানে আমরা এখানে কি পাই? a r, অতএব এর মান কত? এর মান হচ্ছে 18, আর আর এর মান কত পাইছি? 2, আর হতে কত? 36। দেখেন মজার ব্যাপার, আমরা নরমালি ক্যালকুলেশন করেও আমরা এটা 36টা বের করে নিয়ে আসতে পারছি। খুবই কনসেপচুয়াল কোশ্চেন, এগুলো খুব বেশি আসলে আপনার বই পুস্তকে খুব কমই পাওয়া যায়, এরকম কিছু কোশ্চেন দিয়ে দিচ্ছে। আচ্ছা দেখেন, গুণোত্তর ধারা থেকে আরো একটা কোশ্চেন, তো ধারার কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। +1 - 1 +1 ইত্যাদি ডট 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 n সংখ্যক পদের যোগফল কত? ফার্স্ট অফ অল আপনাকে আইডেন্টিফাই করতে হবে কি ধরনের ধারা, গুণোত্তর না সমান্তর ধারা। খেয়াল করে দেখেন, এই দুইটাকে আমরা যদি চিন্তা করি, তাহলে আমাদের -1 পরপদ এবং পূর্বপদের ভাগফলটা চিন্তা করি, 1 সমান কত? -1। আচ্ছা, পরের দুইটাও কি -1 হয়? ইয়েস, -1 হয়। তারপরেও কি? ইয়েস, আমরা বুঝে গেছি এটা একটা গুণোত্তর ধারা। তাহলে আমরা গুণোত্তর ধারার এখানে প্রথম পদ বা ফার্স্ট টার্ম a সমান 1, আর সাধারণ রেশিও, কমন রেশিও যেটা পেলাম ভাগ করে -1 ভাগ 1, দ্যাট মিন্স -1, ঠিক আছে? এবার তাহলে আমরা জানি গুণোত্তর ধারার আপনার আর এর ভ্যালু, হ্যাঁ, আর এর ভ্যালু মানে কমন রেশিও, যদি আমাদের আর এর ভ্যালুটা যদি 1 এর থেকে ছোট হয়, তাহলে সমষ্টি বের করার সূত্রটা হয় হচ্ছে এরকম, a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড 1 মাইনাস r, বিষয়টা এমন হয়, ঠিক আছে? তাহলে আমরা এখানে মানগুলো বসিয়ে দিই। a মানে প্রথম পদ 1, আর এখানে 1 মাইনাস r এর মান হচ্ছে কত? r এর মান -1, তার উপরে পাওয়ারটা আমাদের কত আছে? n, কেমন? ডিভাইডেড, আমরা এখানে থার্ড ব্র্যাকেট ব্যবহার করেই বলতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখানে নিচে কি হবে? নিচে হবে 1 মাইনাস r, মানে 1 মাইনাস মাইনাস r, মানে -1 r এর ভ্যালু, তাহলে মাইনাস মাইনাসে 2 হবে, তাহলে এখানে হবে 2, আর এখানে 1 ইন্টু 1 মাইনাস -1 হোল টু দি পাওয়ার n। তো এরকম করে মনে হয় আছে, এটাকে একটু কাস্টমাইজ করে লিখলে আমরা লিখতে পারি হাফ 1 মাইনাস -1 টু দি পাওয়ার n, এখানে থার্ড ব্র্যাকেট। তো এরকম করে কিছু আছে, আমরা অপশন ঘতে দেখতে পাচ্ছি। ইয়েস, আসেন তাহলে আমরা পরে যাই। এবার কি বলছে? একটি সুষম বহুভুজের প্রত্যেকটি কোণ 168 ডিগ্রি হলে বাহুর সংখ্যা কত? দেখেন, আমরা সুষম বহুভুজ মানে এটাকে বলা হয় ইংলিশে আমরা যেটা বলি রেগুলার পলিগন, ঠিক আছে? সুষম বহুভুজ। তো সুষম বহুভুজের প্রতিটি অন্তস্থ কোণের মান বের করার সূত্র হয় এরকম, n-2 ইন্টু 180 ডিগ্রি ডিভাইডেড হচ্ছে n। তো এটার ভ্যালু আমরা যদি এখানে বলি যে 168, তাহলে এটা ক্যালকুলেশন করলে কার মান চলে আসবে? n এর মান, ঠিক আছে? এছাড়াও আমরা যেটা বলতে পারি সেটা কি, এছাড়াও n এর মান বের করার আরেকটা সহজ ওয়ে আছে, সেটা কি? সেটা হচ্ছে এইরকম যে আপনার 360 ডিগ্রি, হ্যাঁ, 360 ডিগ্রিকে যদি আমরা বহিস্থ কোণ দিয়ে ভাগ দেই, বহিস্থ কোণ, তাহলে এটা তো আমার অন্তস্থ কোণ দেওয়া আছে, তাই না? অন্তস্থ কোণ, তাহলে আমি বহিস্থ কোণ কিভাবে পাবো? অন্তস্থ বহুভুজের অন্তস্থ এবং বহিস্থ কোণের যোগফল কিন্তু 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে আমরা 168 ডিগ্রি বিয়োগ করে দেবো, তাহলে যেটা পাবো সেটা হলো বহিস্থ কোণের পরিমাপ। তার মানে এখানে বিয়োগ করলে কত? 2, আর এখানে হচ্ছে 12, তাই না? 12 ডিগ্রি। তার মানে 360 ডিগ্রিকে 12 ডিগ্রি দিয়ে ভাগ করে দিলে আমরা কত পাই? এখানে 12, আচ্ছা 12 দুগুণে 3 12 36, তার মানে কত আসতেছে? 30।
ও মাই গড, তার মানে বোঝাই যাচ্ছে বাহুর সংখ্যা কয়টা, 30টি। আপনি নর্মালি ওইভাবে করে দেখেন তাও কি আসবে, একই রেজাল্ট আসবে। তার মানে আমাদের অপশন কটা হচ্ছে আনসার, ঠিক আছে। ওকে, যারা বুঝতেছেন না তারা এটা চিন্তা করে দেখেন না, আমাদের প্রথম বহুভুজ কোনটা হয়, ত্রিভুজ। তাহলে এটা একটি সুষম বহুভুজ, মানে তার তিনটা বাহু পরস্পর সমান, তার মানে প্রত্যেকটা এখানে 60 ডিগ্রি, ঠিক আছে, প্রত্যেকটা অন্তঃস্থ কোণ 60 ডিগ্রি। এখন এই ত্রিভুজের তিনটা বাহু তো জানেন, আপনি একটু প্রমাণ করে দেখেন হয় কিনা। এটা বহিস্থ কোণ, তাহলে এই বহিস্থ কোণ কত হবে, 120 ডিগ্রি। এখন আপনি এই যে 360 ডিগ্রি আছে না, এই 360 ডিগ্রিকে বহিস্থ কোণ 120 দিয়ে ভাগ করে দেখেন, ভাগ করলে দেখেন এন এর সংখ্যা, দ্যাট মিন্স বাহুর সংখ্যা আসে কিনা। হ্যাঁ, এখানে কেটে দেন 3 কত, দেখেন তো তিনটা আসছে কিনা বাহু, তাহলে ত্রিভুজের তিনটা বাহু না, ঠিক ওইটার ক্ষেত্রে তাই হবে। আরো বিশ্লেষণ আছে, এগুলো আমাদের নরমাল ক্লাসগুলোতে আমরা আলোচনা করে থাকি। আসেন পরে দেখি কি বলছে, একটি সমবাহু ত্রিভুজ এর বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, উচ্চতা 1 সেন্টিমিটার হলে এক্স এর ভ্যালুটা কত। তার মানে একটি সমবাহু ত্রিভুজের কথা ইমাজিন করেন, এই হচ্ছে একটি সমবাহু, বলছে কিনা সমবাহু ত্রিভুজ, ইয়েস, যে ত্রিভুজের তিনটা বাহুই পরস্পর কি সমান। তাহলে খেয়াল করে দেখেন এই সমবাহু ত্রিভুজের কি দেওয়া আছে জানেন, এখানে উচ্চতা দেওয়া আছে, ঠিক আছে, উচ্চতা দেওয়া আছে। তাহলে এখন এর প্রত্যেকটা বাহু 2 তারা বলে দিয়েছে, ফাইন। আর উচ্চতা দৈর্ঘ্য x, x এর মান বের করতে বলছে। এখন আমরা সমবাহু ত্রিভুজের উচ্চতা বের করে একটা সূত্র জানি, ঠিক আছে। সূত্রটা হচ্ছে এরকম যে h = √3 / 2 ইনটু বাহু, ঠিক আছে, এ ধরেন সাপোজ বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। তো আমাদের এখানে বাহুর দৈর্ঘ্য দেওয়াই আছে √3 / 2, আর বাহুর দৈর্ঘ্য এর ভ্যালু কত, এখানে 2 দেওয়া আছে, তাই না। তাহলে 2 কাটা গেল, তাহলে কি আসছে, √3। এখন এটা যদি কেউ নাও জানেন তাও আপনি করতে পারেন, সেটা কি, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, কেমন, এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ, নিঃসন্দেহে বুঝতে পারছেন এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এটা সমান দুই ভাগে বিভক্ত হয়েছে, এটা 2 হলে এই অংশটুকু কি 1, আর এটা তো অতিভুজ আমাদের 2 আর x। আপনি চাইলে পিথাগোরাস করে করতে পারেন যে x = √√, কত, 2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার। তাহলে আমাদের x এর ভ্যালুটা কি আসে দেখেন না, এখানে 4 - 1, তাহলে আমাদের কি থাকতেছে, x = √3। মজার ব্যাপার, আমরা সূত্র যদি নাও পারি, আমাদের কনসেপ্টটা যদি ঠিক থাকে, তাহলেও কিন্তু আমরা এই ধরনের আনসারগুলো করে ফেলতে পারি। এখান থেকে প্রচুর প্রশ্ন আসে সমবাহু ত্রিভুজ থেকে। নেক্সট আসি, দেখি কি বলছে। এবার আমরা একটা সূচকের কোশ্চেন দেখতে পাচ্ছি যে 4x³ সমান হচ্ছে 2। তাহলে আমাদের কাছে জানতে চাইছে x⁴ এর ভ্যালুটা কত, নট x এর ভ্যালু বলে নাই। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কি হবে, আমরা জানি এইখানে n যদি থাকে তাহলে তার ভ্যালু হয় 1/n। এখানে 2 থাকলে দেখাইতে হয় না, 3 থাকলে দেখাইতে হয়, 4 থাকলে দেখাইতে হয়। তাহলে আমি যদি কিউব রুট ধরি তাহলে এখানে কি হবে, 3। তার মানে এখানে 4 আছে, তার মানে কি হবে 1/4। বিষয়টা এরকম। তাহলে x³ তার উপরে আবার কি 1/4, এখানে 2। আমরা একটা কাজ করি, আমাদের আসলে x এর উপরে 3/2 পাওয়ার লাগবে, কেমন, এই পাওয়ারটা লাগবে। আমার অলরেডি x এর উপরে এমন করে কিন্তু আছে, কি আছে, 3 টা উপরে গুণ হয়ে যাবে। আমরা জানি পাওয়ারে নরমাল গুণ হয়, তার মানে 3 আর 1 4 গুণ করলে কি 3/4 হবে। তার মানে আমার অলরেডি 3 হয়ে গেছে, একটা 2 হলেই হয়, তাই না, নিচে 4 এর জায়গায় 2 হলেই হয়। আমরা কেমন করে 2টা লিখতে পারি দেখেন তো, আমি যদি পাওয়ার উভয় পাশে 2 করে দিই, হ্যাঁ, এই পাশে 2 করে দিলাম পাওয়ার, এই পাশে আমার পাওয়ার 2 করে দিতে হবে। এই 2 কাটা গিয়ে এখানে কি 2 হয় না, তার মানে আমার লেখাটা একটু ঠিক হয় নাই, আমি পরে লিখে ঠিক করে দিচ্ছি। এই x এর উপরে পাওয়ার তাহলে কি হবে, 3/2 সমান এখানে কত, 4। ইয়েস, x⁴ এর ভ্যালুটা কত পাচ্ছি আমরা, 4 পাচ্ছি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবার আসেন পরে দেখি কি বলছে। একটি ফাংশন আর মানে হচ্ছে রিয়েল নাম্বার, তো রিয়েল নাম্বার হবে ফাংশন, এখানে f(x) সমান যদি 2x + 1 হয় দ্বারা সংজ্ঞায়িত হয়, তাহলে ইনভার্স ফাংশন 2 এর ভ্যালু কত সেটা জানতে চাওয়া হয়েছে। আপনি যদি ইনভার্স ফাংশনের রুল না জানেন তাহলে আপনার জন্য আসলে বেশ একটা কঠিন হবে। তাই এইগুলো পুরো সম্পূর্ণই হচ্ছে আর্টস স্টুডেন্ট এবং কমার্স স্টুডেন্টের জন্য বিপদের জায়গা। এইগুলো সবই হচ্ছে পিওর সায়েন্সের কোশ্চেন। আমরা একটা কাজ করি যে y সমান ধরে নেই হচ্ছে f(x) এর ভ্যালু হচ্ছে 2x + 1, অতএব আমি এখানে চাইলে এটাও বলতে পারি যে y এর ভ্যালুটা হচ্ছে 2x + 1, কেমন। আচ্ছা, আমরা একটা কাজ করে নিই, আলাদা করে এই কাজটা করে নিই, সেটা হচ্ছে যে এখানে এমনটা বলি, সেটা হচ্ছে f(x) সমান যদি এখানে আমরা y বলি, তাহলে আমাদের x এর ভ্যালুটা কি দাঁড়ায়, x এর ভ্যালুটা দাঁড়ায় হচ্ছে f(y), তাই না, এটা। ওকে, এবার আমরা একটা কাজ করি, আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে
x এর ভ্যালুটা বসায় দিই এখানে। এখান থেকে আমরা এই x এর ভ্যালুটা বের করে নিয়ে আসি। কেমন? x এর ভ্যালুটা বের করে নিয়ে আসি কোথা থেকে? এই সমীকরণটা থেকে। আচ্ছা, এই সমীকরণটা যদি আমরা সলভ করি তাহলে দেখেন 2x + 1, আমি একটু ঘুরে লিখি আপনাদের বোঝার সুবিধার্থে। আমরা x এর মান বের করব, তাহলে 2x সমান ওই পাশে -1 করে দিই, তাহলে এটা y - 1 হলো। এবার ওই পাশে 2 দ্বারা ভাগ করে দিই, তাহলে এটা কি হলো? y - 1/2। দেখেন x এর একটা ভ্যালু পেয়ে গেছি, এখানে x এর ভ্যালুটা বসায় দিই। কত? y - 1/2 ইকুয়াল ইনভার্স ফাংশন y, তাই না? এবার আসেন, আমরা এইখানে বলে দেওয়া আছে ইনভার্স ফাংশন, এখানে y এর রিপ্লেসমেন্টে আমরা এবার 2 বসায় দিই। তাহলে দেখেন আমরা এটাকে এটা বলতে পারি যে ইনভার্স y না বলে 2 বলি, তাহলে সমান y মাইনাস কি ছিল? y - 1, তাহলে y এর ভ্যালু কত? 2 - 1/2। তো এটা ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি? আমরা ফাংশন অফ ইনভার্স ফাংশন 2 সমান 1/2 পাচ্ছি। ইয়েস, তার মানে আমাদের আনসারটা কি হবে? হাফ। দেখেন এই জিনিসগুলো তো আসলে একদম হায়ার ম্যাথের কোশ্চেন, এগুলো পিওর সায়েন্স স্টুডেন্টস, আর আপনার সায়েন্স স্টুডেন্টের জন্য এখানে 2 আর 2 গুণ করলে যে বিষয়টা, এটাও তাই। আর যারা আর্টসের এবং কমার্সের স্টুডেন্ট তাদের জন্য এটা পাহাড় সমান অনেক কিছু। আচ্ছা, এবার আসেন পরে দেখি কি বলছে। পরে যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি যে এবিসি ত্রিভুজের বি কোণের পরিমাপ 48 ডিগ্রি এন্ড এবি আর এসি পরস্পর সমান যদি ই এবং এফ, এবি এবং এসি কে এমন ভাবে সেট করে যেন ইএফ এবং বিসি সমান্তরাল হয়, তাহলে এ কোণ আর এইএফ কোণের সমষ্টি কত? আচ্ছা, এটা আসলে ত্রিভুজের একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য। সেটা কি জানেন? সেটা হচ্ছে একটি ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা উহার তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যের অর্ধেক, ওই যে উপপাদ্যটা সেইখান থেকে এখানে কোশ্চেনটা করা। সাপোজ এই হচ্ছে এ বি সি একটি ত্রিভুজ, এবং ত্রিভুজটা হচ্ছে কি? ত্রিভুজটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, এবং এখানে বি কোণের পরিমাপ 48 ডিগ্রি তারা বলে দিয়েছে। কেমন? তো আমরা জানি সমবাহু ত্রিভুজের যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজের যেহেতু বাহু দুইটা সমান, আমরা জানি সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় পরস্পর কি থাকে? সমান। তার মানে এটাও 48 ডিগ্রি হবে, মাস্ট বি। ওকে, ফাইন। এবার তারা বলতেছে যে ই এবং এফ, এবি কে আপনার ই এবং এফ, আর এসি কে এবং এসি কে। তার মানে আমরা একটা কাজ করি, সাপোজ এটা হচ্ছে আমাদের একটি বিন্দু, এই হচ্ছে আরেকটি বিন্দু। যদি ই এবং এফ, এ বি এবং এসি কে এমন ভাবে সেট করে, তাহলে এটা হচ্ছে ধরেন ই আর এটা হচ্ছে এফ, এই হচ্ছে তাদের সংযোগ সরলরেখা। এই সংযোগ সরলরেখা এই বিসি এর সমান্তরাল হবে। কেমন? এখন তারা বলছে ইএফ সমান্তরাল বিসি, অফকোর্স ইএফ সমান্তরাল বিসি, এই বাহুটা পরস্পর সমান্তরাল। যদি তাই হয়, এটা 48 হবে, ভালো করে খেয়াল করে দেখেন, এই কোণটা 48 ডিগ্রি হবে। কেউ যদি প্রশ্ন করেন কেন 48 ডিগ্রি হবে, এটাকে বলা হয় কোরেসপন্ডিং অ্যাঙ্গেল বা অনুরূপ কোণ। তাই এটা 48 হলে এটা 48, আবার এটা 48 হলে মজার ব্যাপার, এটাও কিন্তু কি হবে? 48 হবে। এখন দেখেন উপরে এটাকে যদি আপনি ত্রিভুজ চিন্তা করেন, তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? আমরা এখানে x প্লাস ধরেন, এটা আমরা x ধরে নিলাম, জানি না কত, তাহলে 48 প্লাস 48, ঠিক আছে, সমান কত? 180 ডিগ্রি, তাই না? ওকে, এবার আমরা এটা একটু ক্যালকুলেশন করে নেই। তার মানে x সমান আমরা বলতে পারি 180 ডিগ্রি থেকে 48 এর কত আসবে? 8 8 6 96 ডিগ্রি, তাই না? তো এটা ক্যালকুলেশন করলে 6 আছে 10 হবে, 4 হলে হাতের 1, তাহলে এখানে 9 আর 1 কত? 10, 84 ডিগ্রি হবে, তাই তো? এইবার এটা হচ্ছে 84 ডিগ্রি। এখন আমাদের কাছে জানতে চাইছে, একটু ভালো করে খেয়াল করেন তো, আমাদের কাছে জানতে চাইছে এ কোণের মান। এ কোণ তো পেয়ে গেলাম, এটা 84 ডিগ্রি, আর তার সাথে তার মানে এ কোণ এ এর সাথে এ এফ কি কোণ যোগ করতে বলছে, তাই না? তাহলে খেয়াল করে দেখেন আমাদের এইখানে এ কোণের ভ্যালুটা কত? 84, আর এইএফ তার মানে এটা হলো 48। 84 এবং 48 যোগ করে দিলেই তো আমাদের আনসার চলে আসতেছে। 8 আর 4 কত? 12, 2 হাতের 1, 8 আর 4 12 আর 1 কত? 13। এস পেয়ে গেলাম কত? 132 ডিগ্রি। খুবই কনসেপচুয়াল কোশ্চেন। আপনি যদি এই উপপাদ্যগুলো না জানেন, এই প্রশ্নগুলো পারবেন না। ভেরি মাচ ইজি একটা ব্যাপার, তারপরে আপনার জন্য অনেক কঠিন মনে হবে। এবার দেখেন কি বলছে, যদি লগ 10 ভিত্তিক x ইকুয়াল যদি -1 হয়, তাহলে x এর ভ্যালুটা কত? এগুলো আমরা লগ বেনিশ করে দিব, মানে এন্টি লগ করে লগটাকে যদি উঠায় দিই, তাহলে এই বেস এবং এটাকে বলা হয় পাওয়ার। হ্যাঁ, লগের পাশে যেটা থাকে সেটা পাওয়ার। এই বেস এবং পাওয়ারের মধ্যে একটা পরিবর্তন আসবে, আর আর্গুমেন্টটা তার নরমাল পজিশনে চলে আসবে। এটাকে x কে বলা হয় আর্গুমেন্ট। লগটাকে আমরা বেনিশ করে দেই, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমরা x টাকে এই পাশে রাখি আর বেসটাকে 10 এর পাশে নিয়ে যাই, আর এই -1 বলেছিলাম না পাওয়ার, এই -1 10 এর উপরে কি হয়ে গেল? পাওয়ার হয়ে গেল। এবার যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে x ইকুয়াল এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি tan ইনভার্স 1 মানে হলো
1/10। ওকে, এভাবে আনসার নেই, তার মানে দশমিকে নিতে হবে। তাহলে একের পরে একটা শূন্য, তাহলে দশমিকের উপরে এক ঘর হবে, সেই এক ঘর কি দিয়ে ফিল আপ হবে? ইয়েস, তার মানে আমার আনসারটা হচ্ছে কি 0.1। ফাইন, আমরা দেখি আরো কিছু আছে কিনা। হ্যাঁ, লাস্ট ওয়ান, পি অফ এ সমান 1/3, পি অফ বি সমান 3/4। তাহলে এ বি স্বাধীন হলে আমাদের এ পি ইউনিয়ন পি অফ এ ইউনিয়ন বি এর মান কত? এটা যদি কেউ না বোঝেন তাহলে এটার জন্য আসলে কঠিন হয়ে যাবে। যদি স্বাধীন থাকে তাহলে আসলে এখানে পি অফ এ ইন্টারসেকশন বি, এটা একটা সূত্র আছে, না জানলে পারবেন না। সেটার ভ্যালুটা যদি আপনার পরস্পর স্বাধীন না হয়ে অধীন বা বর্জন রাশি হইতো তাহলে তার মান হইতো 0, এটুকুর মান। তো এটা 0 হবে না, এটার মান যেটা হবে সেটা হচ্ছে পি অফ এ ইনটু হবে পি অফ বি, এটা হবে। তার মানে সূত্রটা হবে এরকম, পি অফ এ ইউনিয়ন বি এটা সমান যেটা হবে সেটা হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি, তারপরে এটাই এখন লিখবো মাইনাস। তো সেটাকে আমরা এভাবে ভেঙে লিখবো, ঠিক আছে? তাহলে মাইনাস আমরা বলবো পি অফ এ ইন্টু পি অফ বি, এবার মান বসাই দেন তাহলে হয়ে যাবে। বা এগুলা পিওর সায়েন্সের পড়াশোনা, আপনি যদি হায়ার ম্যাথ না করেন এটা সহজে পারবেন না, খুবই স্বাভাবিক। আচ্ছা, তো এটি আমাদের দুর্ভাগ্য, যারা আর্টস এবং সায়েন্সে পড়াশোনা করেছেন তাদের জন্য বাংলাদেশে চাকরি পাওয়াটা একটু টাফ হয়ে যায় সায়েন্সের সাথে কম্পিটিশন করতে, এটা স্বাভাবিক ব্যাপার। 1/3 প্লাস এখানে কি 3/4 মাইনাস এখানে কি 1/3 মাইনা ইন্টু সেটা কি 3/4, এই 3 কেটে দেই। আমরা এখানে লসাগু নিয়ে নেই, কত 3 4 12 লসাগু নিলে এখানে কত হয়? 3 দিয়ে ভাগ করলে 4 হয়, প্লাস 4 দিয়ে ভাগ করলে আমাদের 3 হয়, মাইনাস কত হয়? 3। আচ্ছা, আমি কি ঠিকঠাক লিখছি কিনা একটু দেখি তো। ঠিক লিখি নাই, তাহলে ফার্স্ট করতে গিয়ে ঝামেলা করে ফেলছি। তাহলে 12 4 আর 3 তারিখে এখানে 9 মাইনাস, আর আমাদের 4 দিয়ে ভাগ করলে 3, এবার মনে হয় ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের কি হচ্ছে? নিচে হচ্ছে 12, উপরে আমরা বিয়োগ করে পাচ্ছি হচ্ছে এখানে কত 6, 6 4 কত 10। তাহলে যদি 10 হয় তাহলে 2 দিয়ে ভাগ করলে এখানে 5 আর এখানে কত 6, তার মানে 5/6 বলে কিছু আছে। ইয়েস আছে, অপশন গ। এই তো ছিল আমাদের 15টি প্রশ্ন, আমাদের 44 বিসিএস এর 15টি প্রশ্ন আপনাদের সাথে আমরা একটু দ্রুত সলভ করার চেষ্টা করলাম। এগুলো থেকে প্রাইমারি এবং এনটিআরসি এবং অন্যান্য পরীক্ষায় প্রশ্ন আসার খুবই সম্ভাবনা আছে। এবং যারা ধরেন 5 তারিখের পরীক্ষা দিতে যাচ্ছেন কম্বাইন্ডের, সেই ক্ষেত্রেও কিন্তু বিজনেস ফ্যাকাল্টি এফবিএস এর জন্য কিন্তু এখানে কিছু কোয়েশ্চেন আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, এই কনসেপ্টের কোয়েশ্চেনগুলো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।